যে আলোচনাগুলো জনগণকে জানানো দরকার যে তোমরা যা দেখছো দ্যাট ইজ নট আ রিয়েল সিনারিও, এর বাইরেও ঘটনা ঘটছে, এর বাইরেও ঘটনা ঘটবে, এবং আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যাব। যারা মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। আপনাকে ধন্যবাদ ডক্টর কনক স্যার। দর্শক, এতক্ষণ যারা এই আলোচনা শুনলেন, আপনারা নিশ্চয়ই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরপর দুটি প্রেস ব্রিফিং, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসের দুটি প্রেস ব্রিফিং মূলত আজকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আশা করছি যে বাংলাদেশের যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরতন্ত্র চেপে বসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতন্ত্রকামী মানবাধিকারের সমর্থক যে রাষ্ট্রগুলো আছেন, সবগুলো রাষ্ট্রের ঐকান্তিক প্রচেষ্টায় নিশ্চয়ই আমরা আবারও কন্ডাক্ট করবে, পরিচালনা করবে সেই সমস্ত প্রতিষ্ঠান, সরকার প্রধান থেকে শুরু করে সেগুলোকে নিউট্রাল হতে হবে। আপনি যদি বলছিলেন যে আগের ব্রিফিং বা আগের বক্তব্যের চেয়ে এটি খুবই সিগনিফিক্যান্ট যে ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের জায়গায় এখন নতুন শব্দ প্রতিস্থাপিত হয়েছে, জেনুইন। এবং আমি যেটি প্রথমেই বলছিলাম যে জেনুইন এর ব্যাখ্যাটা আসলে খুব কঠিন। হোয়াট ইজ জেনুইন? মানে জেনুইন মানে আছে না কিছু ইংরেজি শব্দ, জেনুইন রিপ্রেজেন্টস জেনুইন অ্যাকচুয়ালি। তো জেনুইন মানে কি সবাই বুঝে, আপনি তো একটু ব্যাখ্যা করেছেন। তো আমরা একটু দেখে আসতে চাই আমাদের এই যে আমাদের যে ক্লাউন যে ফরেন মিনিস্টার, তার কথাগুলোর মধ্যে অনেক বিনোদন আছে, দর্শকদের একটু দেয়া দরকার। একটু শুনি যে বক্তব্যটা রেফারেন্স আপনি দিয়েছেন, সেটা একটু দর্শকদের দেখাতে চাই। আমরা ভেরি ট্রান্সপারেন্ট, সবচেয়ে ভালো জ্ঞান রাখে বাঙালিরা। আর বিদেশিরা আমাদের যখন মাঝে মধ্যে সুপারিশ দেন, এগুলো খুব আহাম্মকের মতো মনে হয়, অলিক। কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম দেশ যেখানে আমরা আপনার ডেমোক্রেসির জন্যে, টু আপহোল্ড ডেমোক্রেসি, মানবাধিকার, মানুষের ডিগনিটি অফ হিউম্যানস, এইগুলোর জন্য আমরা রক্ত দিয়েছি। 30 লক্ষ লোক বাঙালি রক্ত দিয়েছে কিসের জন্যে? গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানব অধিকারকে প্রতিষ্ঠা, আপনার ন্যায় বিচারকে আর দুনিয়ায় কোথাও 30 লক্ষ লোক রক্ত দেয় নাই। তারপরে তারা আসছে আমাদের বুঝাতে। আর এখানে প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি, প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি। ইলেকশনে যান, 70-80% নিচে লোকে ভোট দেয় না, এর চেয়ে বেশি ভোট দেয়। আর অন্য যারা আমাদের সুপারিশ দেন, তার দেশে 25% 30% লোক ভোট দেয়। তাতে কি আবার এসে বড় বড় বকবক করে? নিজের দিকে তাকায় না কেন? তাদের সে ক্যান্ডিডেট পাওয়া যায় না ইলেকশন করার জন্য, এইরকম দুরবস্থা। আর আমার এখানে একটা পজিশনের জন্য 100 জন ক্যান্ডিডেট দাঁড় হয়ে যায়, আর ওরা আসে আমাকে। সুতরাং আপনারা মিডিয়াগুলো নিয়ে অত হইচই করেন কেন? বরং আপনাদের কারণে এই বিদেশিগুলো কি পাচ্ছে, পাত্তা পাচ্ছে। আপনারা বিদেশিদের কাভার করা বন্ধ করেন। কাভারের যদি আপনারা বন্ধ করেন, পরের দিন ওরা ঘরে বসে খালি হুক্কা খাবে। মানে এই লোক ফরেন মিনিস্টার, মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, যেরকম প্রধানমন্ত্রী সেরকম ফরেন মিনিস্টার, আশ্চর্যকর কিছু নাই। এবং এই মানে ধরেন বছরখানেক আগেই দেখেন তার সাবমিসিভনেস। Thank you, Excellency. Thank you for giving me time and this meeting. আমার সেখানে থাকার সুযোগ হয়েছিল। Indebtedness to you, because when I was homeless, I was jobless and stateless, it is USA that provided me a home and a job, and I'm thankful for that. Thank you, Excellency. তো এই যে ধরেন, এবং আপনি জানেন যে কয়েকদিন আগে ভারতের কাছে তিনি নিজেই বলেছেন যে ভারতকে বলেছি বাংলাদেশে যেন এই সরকারকে টিকিয়ে রাখা হয়, তারা যেন সমর্থন দেন। তো কত আপনি শোনাবেন এই মোমেন সাহেবের বক্তব্য, শত শত বক্তব্য, এবং মানে এগুলা আসলে বাংলাদেশের মানে মুশকিল হয়েছে কি, অ্যাওয়ারনেস বিল্ডিংটা, মানে বাংলাদেশের মানুষের সচেতন তৈরি করার উদ্যোগ কিন্তু এখন আর কারো দরকার নাই। আমি মনে করি কোন রাজনৈতিক দলেরও দরকার নাই। যে শেখ হাসিনার যে অপশাসন, তার মন্ত্রীদের যে এইরকম মানে তারা যেভাবে নিজেদেরকে একটা হাস্যরসের খোরাকে পরিণত করেছে এবং যেভাবে তারা করছে, এবং একটা যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে, এটা বাংলাদেশের মানুষকে আর বলতে হবে না, তারা সকলেই অবগত। আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে এই জগদ্দল পাথরটাকে কিভাবে সরাবেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। যে শেখ হাসিনা মিথ্যা বলেন, স্বৈরাচার, তার মন্ত্রীরা এরকম, এইটা সবাই জানে। তো এখন যেটা হচ্ছে যে আপনার
এই মন্ত্রী আপনি যেটা দেখালেন খুব সুন্দর, মানে এরা নাকি বসে বসে হুক্কা খাবে যে বিডিয়া যদি তাদেরকে পাত্তা না দেয়। হ্যাঁ, এবং এই মিটিং এ তিনি যেখানে আসছিলেন কভার করার জন্য, স্টেট ডিপার্টমেন্টে আমিও ছিলাম, সেখানে তিনি যেভাবে যে নিয়ে তার যে হাঁটু গেড়ে যে তিনি বাংলা যেটা বললে দাঁড়ায় যে আমি গৃহহীন ছিলাম, এই ইউএসএ আমাকে ঘর দিয়েছে, আমি চাকরিহীন ছিলাম, আমি বাস্তুহীন ছিলাম, আমি চাকরিহীন ছিলাম, আমাকে চাকরি দিয়েছে, আমার থাকার জায়গা ছিল না, থাকার জায়গা হয়েছে, এই ইউএস এর প্রতি আমি কৃতজ্ঞ, এরকম একটা মানে আপনি জানেন যে এই কথাটাও মিথ্যা, কারণ উনি কিন্তু জিয়াউর রহমানের শাসনামলে পিএইচডি করার জন্য মানে উচ্চশিক্ষার্থীদের জন্য আমেরিকা এসেছিলেন কিন্তু। হ্যাঁ, তা বটে, বা তারও আগে যেতে হবে। তিনি কি করতেন তখন সেখানে? তিনি সেক্রেটারিয়েট সার্ভিসের কাজ করতেন, তিনি দেওয়ান ফরিদ গাজী সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, এবং তিনি খন্দকার মুশতাকেরও প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তো একান্ত সচিব ছিলেন। এবং আমরা মানে পারিবারিক ভাবে ওনাকে ভালোভাবেই জানি, এবং ওনার বাবা একসময় মুসলিম লীগ করতেন, নামকরা উকিল ছিলেন সিলেটের, এবং জিন্নার মোহাম্মদ আলী জিন্নার পক্ষে তখন মানে খুব বড় সাপোর্টার ছিলেন। তো সুতরাং এটা একটা অন্য দিক, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তার এই অবস্থান বর্তমানে যায় না। তো যাই হোক, এখন পারিবারিক ভাবে তাদেরকে চিনি, বা আমাদেরকেও তারা চিনেন সম্ভবত। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে তার এই যে কথাবার্তা, কারণ হচ্ছে কি যে মোমেনের এখন সব ধ্যান জ্ঞান কিন্তু শেখ হাসিনাকে, শেখ রেহানাকে, কারণ শেখ রেহানার সাথে তার যোগাযোগ ভালো, তাদেরকে খুশি করা, তাদেরকে কোনো কথায় যাতে তারা মানে, এই জন্য অ্যাডভান্স বলতে গিয়ে আরো বিপদেও মানে তাকে পড়তে হয়েছে, যেটা বিপদ না, সে তো পাবলিকলি উনি বলেছেন যে আপনার জন্মাষ্টমীর অনুষ্ঠানে যে তিনি ভারতে গিয়ে অনুরোধ করেছেন যে শেখ হাসিনাকে যাতে ক্ষমতায় রাখে ভারত। তো এই যে অনুরোধ, এই যে ইভেন তিনি সেক্রেটারি ব্লিংকনকে বলেছেন যে অনুরোধ করেছেন, তিনিই বলেছেন যে বিএনপি কে যাতে আগামী নির্বাচনে আনার ক্ষেত্রে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। তো তাদেরই অনুরোধের তো এটা তো তাদেরই অনুরোধ। তারাই কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু 2013 সালে সুজাতা সিংকে এইখানে এনে মুসাবিদা করেছিল এরশাদের সাথে, এবং পাতানো নির্বাচনের জন্য ভারতের যে পররাষ্ট্র সচিব। বিদেশিদের ইনভলভমেন্ট কারা করছে? এই ভারতের পররাষ্ট্র সচিব এসে একতরফা নির্বাচনে করে জেনারেল এরশাদকে সিএমএইচ এ ভরে তারা যে করেছে, তো সুতরাং এটা তো তারাই করেছে। এবং এই আপনি শুধু এইখানেই না, আপনি দেখবেন এই যে মিশেল ব্যাচেলেট যখন বাংলাদেশে গেলেন, তখন তারা একটা বিশিষ্ট নাগরিক, মানে যদিও বিশিষ্ট নাগরিকের প্রতি আমার প্রবল আপত্তি, নাগরিক হবে সমান, কিন্তু বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর লোকেরা বিবৃতিতে তারা বিশিষ্ট নাগরিক, তারা তো নাগরিক। আপনি যদি বলেন সকল সংবিধান যদি সকল নাগরিকের সমমর্যাদা দেয়, আপনি বিশিষ্ট নাগরিক হলেন কি করে? তো শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যখন কোনো বিবৃতি যায়, বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে তারা যখন বিবৃতি দিয়েছেন, বিশিষ্ট নাগরিক, প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা লিখছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য, মুক্তির জন্য যারা বিবৃতি দিচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে বন্ধু শুভাকাঙ্ক্ষী। এখন ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী আর বিশিষ্ট নাগরিক নন, তিনি এখন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। মানে এইভাবে বাংলাদেশের এই যে মিডিয়া, এরাই কিন্তু এই যে অপশাসন, এই স্বৈর শাসনের জন্য, এই বাংলাদেশের এই অবস্থার জন্য কি শুধুই শেখ হাসিনা দায়ী? এই সকল সিভিল সোসাইটি, এই সকল মিডিয়া, এই দায় কি তারা এড়াতে পারবে? বাংলাদেশকে কোথায় নিয়ে ঠেকেছে, কোথায় গিয়েছে? যেটি আমি শেষ করছি আপনার এইটি, যে ডক্টর মোমেনের, যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যে কথাগুলি বলছেন, এবং তিনি তখন এইখানে এসে তিনি যেভাবে তাকে অনুনয় বিনয় করেছেন, এবং যেখানে তাকে ভারতের সাথে গিয়ে বলছে, ভারতের সাথে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এইভাবে বলছে, এবং ভারতকে যে কোনো মূল্যে নাকি ক্ষমতায় টিকে রাখতে হবে শেখ হাসিনাকে, যেটা ভারতকে অনুরোধ করেছে। এবং যেটা মিশেল ব্যাচেলেটের কথা বলছিলাম, সেখানে এই নাগরিকদের একটা সমাবেশ করেছে তারা, এবং সেখানে বক্তব্য দিচ্ছেন ভারতে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দোরাই স্বামী, তিনি বলছেন যে কনভিন্স করছেন, যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলার কথা, যে এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেগুলি ঘটে, এগুলো পরিকল্পিত, এগুলো ফ্যাক্টস ফাইন্ডিং এর দরকার আছে, এগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং এইখানে এই রাষ্ট্রদূতদেরকে বিদেশি মানে কৃপায়িত এই সরকার ক্ষমতায় আছে, এবং শেখ হাসিনা তো বলেছেন যে তিনি চুক্তি করতে পারেননি বলে, গ্যাস বিক্রির চুক্তি, তারপরে দেশের বিভিন্ন চুক্তি করতে পারেননি বলে তিনি ক্ষমতা আসেননি, এই জন্য নাকি বিএনপি ক্ষমতা আসে। অথচ 2001 থেকে 2006 সাল পর্যন্ত কোনো চুক্তি হয়নি, বরং ভালো কূটনৈতিক সম্পর্কই ছিল না। এই গ্যাস চুক্তি, এই আদানির যে চুক্তি, ওয়াশিংটন পোস্ট যেটি এগুলো তো সব শেখ হাসিনার আমলেই হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা যা বলেন তার উল্টোটা করেন, সব মানুষ জানে। এখন
যুক্তরাষ্ট্রও জানে, ইউরোপীয় ইউনিয়ন জানে, সকলেই জানে যে শেখ হাসিনার কথা এবং কাজে মিল নাই। জি, আপনি যা বলছিলেন। অবশ্যই ভাই, আমি একটা ইনফরমেশন দিতে চাই যে ধরেন আমি ইতিমধ্যে শুনলাম বাংলাদেশ থেকে যে ধরেন যাদের এইসব ডাবল স্ট্যান্ডার্ড, মানে ধরেন যে আমেরিকায় গ্রিন কার্ড আছে বা কারো কারো আমেরিকায় ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করেন, অবস্থান হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, ছেলে মেয়েকে পড়ান, এরকম অনেককে এটাকে চিঠি দেওয়া হয়েছে যে তোমার ভিসা ভ্যালিড নাই, তুমি আর যাওয়ার চেষ্টা করো না। তোমার ভিসা না, প্রথমত হলো এটা দুইটা। একটা হলো আমেরিকা ফ্রি প্রেসে, ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। আপনি ইউ ক্যান সে এনিথিং এভরিথিং, আপনি বলতে পারবেন। কিন্তু আপনি যদি আমেরিকা মনে করে আপনি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, হুমকি। তো জাতীয় নিরাপত্তার সাথে অনেকগুলো বিষয় জড়িত, অর্থনৈতিক বিষয় জড়িত, যে কারণে স্টেট ডিপার্টমেন্ট স্যাংশনের পাশাপাশি ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশন দেয়। সুতরাং এটা যাদের বুদ্ধি আছে বা যারা এগুলা নিয়ে গবেষণা করে বা পড়ে তারা বুঝতে পারবে। সুতরাং যারাই যে কেউ যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে হয়, তারা কোনোভাবে তার কথা বলার কারণে, তার লেখার কারণে, তার উস্কানির কারণে যুক্তরাষ্ট্র কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবে না। এবং মুশফিকের মানবাধিকারের বিরুদ্ধে যাদের অবস্থান বা যারা স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নেয় তাদের ব্যাপারেও নিশ্চয়ই একটি দৃষ্টিভঙ্গি তো আছে, তাই না? জি, আমরা মনে হয় আজকে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যেটি বছরের প্রথম প্রেস কনফারেন্সে নেট প্রাইস, আপনি জানেন যে বাংলাদেশের এই কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুমনের বাসায় যাওয়া নিয়ে, সাজ্জাদ সুমনের বাসায় যাওয়া নিয়ে রাশিয়া একটি হস্তক্ষেপ করছে। রাশিয়া একটি বিবৃতি দিয়েছে। রাশিয়ার এই বিবৃতিতে জার্মান এবং ইউকে কে রাশিয়া জড়িয়ে বিবৃতি দিয়েছে, রাশিয়ান ফরেন মিনিস্ট্রি। পাশাপাশি এর পরবর্তীতে আবার এটির একটি ব্যাখ্যা আপনি করেছেন, নেট প্রাইস তার যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন। তো সেটা আমরা একটু শুনে আসতে চাই, আপনি যদি একটু শুনেন এবং ব্যাখ্যা করেন। In the WHO, and we'll wait to see how those play out. Yes. Thank you, Ned. Happy New Year. Happy New Year. As our U.S. Ambassador Peter Hash was harassed by the Bangladesh pro-regime supporter while he was visiting to the home of opposition activist Shahidul Islam Suman to meet with the families of victims of enforced disappearances. Russia believes this incident is an expected result of the activity of the American diplomat. And over the holidays from Moscow, Russian spokesperson characterized it as attempt to interference in the internal affairs of Bangladesh. So is not it an interference by the Russian? And what action has been taken by the Bangladesh government for this organized incident? As we have heard, one of the personal staff of a ruling minister orchestrated this so-called demonstration against the U.S. ambassador in Bangladesh. Look, I'm just not going to weigh in on what we have heard from Russia on this. As you know, we often don't weigh in on propaganda. What I can say from our part is that we routinely meet with a variety of stakeholders across the political spectrum in every country in which the United States has a diplomatic presence. And of course, that includes in Bangladesh. The message that we've conveyed regarding what we've seen in recent months in Bangladesh has been one of concern about reports of intimidation, of political violence in Bangladesh. We've called on the government to respect and protect the fundamental freedoms of expression, of association, and peaceful assembly for the people of Bangladesh. That's something you've heard from me. It's something you've heard from this department. It's something you've heard from our ambassador in Bangladesh. We stand by those calls and we'll continue to issue them. It is what we do around the world. But one more on Bangladesh. Will you call for immediate release of the opposition leaders, as thousands, Bangladesh government arrested thousands opposition leaders and activists, including the party secretary general. And as you know, the party chairperson also is in house arrest for a long time. Well, we call on all parties in Bangladesh to respect the rule of law, to refrain from violence, from harassment, from intimidation. We call on the government to ensure that no party or candidate threatens, incites, or conducts violence against another party or candidate. And genuine elections require the ability of all candidates to engage voters free from violence, harassment, and intimidation. When it comes to reports of violence, harassment, intimidation, unjustified detention, we call on the government to investigate these reports thoroughly, transparently, and impartially, and to hold the perpetrators to account.
জি তো এই যে রাশিয়ান ফরেন মিনিস্ট্রির বিবৃতি, পিটার হাস মিলে এই বক্তব্যটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন। না, সেটাই রাশা বলছে, মানে তারা ইন্টারফেয়ার করে বলছে, মানে এটা তো এক ধরনের, এটাই তো সরাসরি ইন্টারফেয়ার, যে আমি আরেক দেশের জন্য বলছি যে আমি বললাম যে আপনি ওকে মারবেন না, মারলে আমি এটা দেখবো, তো এটা তো হলো মানে অযাচিত হস্তক্ষেপ, ইন্টারফেয়ারেন্স। তো এখানে রাশা বলতেছে যে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে যে কথাগুলি বলছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং আমেরিকান অ্যাম্বাসেডরকে, বিশেষ করে এটা কি পরিমাণ জি আমি আছি না জি, আপনি আছেন, আমরা শুনতে জি পাচ্ছি। তো খুব সম্ভবত আপনার টেলিফোনে কল আসছে। দর্শক, আমরা দুঃখিত এই টেকনিক্যাল সমস্যার জন্য। মুশিম, জি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, প্লিজ। জি, যেটি হয়েছে যে রাশিয়া বিবৃতি দিয়েছে, এবং শুধু ঢাকা থেকে নয়, ঢাকার যে এমবাসি সেটা করেছে, মস্কো থেকেও বলেছে যে এই রাষ্ট্রদূত যে সুমনের বাড়িতে গিয়েছেন, এটা নাকি তার, এই যে ঘটনাটি ঘটেছে সেটা নাকি তার পাওনা ছিল, অর্থাৎ এটার যে যিনি যেটা করেছেন তিনি কেন যান ওইখানে, এটি নিয়ে প্রশ্ন তুলেছে। তো অ্যাম্বাসেডর নেট প্রাইস খুব সুন্দর করেই বলেছেন যে আমরা এই সমস্ত প্রপাগান্ডা, রাশিয়া কি বললো তাতে আমরা পাত্তাই দিই না, মানে এটা কোনো গুরুত্বই দেই না, রাশিয়া কি বলেছে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা করে যাব, এটিও বলেছেন। এবং অ্যাম্বাসেডর যেটি কাজ করছেন তিনিও সঠিক কাজটি করছেন, এবং আমরা শুধু সরকারের সাথে কথা বলি তা না, উনি বলছে পলিটিক্যাল স্পেকট্রাম যত ধরনের স্টেক হোল্ডার্স আছে, পলিটিক্যাল, রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, প্রত্যেকের সাথে, কারণ বাংলাদেশের যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায়, তিনি তো আর বাংলাদেশ সরকারের বেতনভুক্ত কর্মচারী না, ইভেন ওয়াশিংটনে যিনি, তিনিও যুক্তরাষ্ট্রের বেতনভুক্ত না। সুতরাং কূটনৈতিক, আমি সোজা বাংলায় বললাম আর কি, সুতরাং কে কি করবে না করবে এটা যুক্তরাষ্ট্র, তাদের একটা পলিসি আছে, সে অনুযায়ী তারা অগ্রসর হবে। এখানে রাশিয়া যেটি বলেছে সেটা হলো তারা বরং অযাচিত হস্তক্ষেপ করেছে, এবং এটিকে তিনি বলেছেন আমরা গুরুত্বই দেই না, বরং আমরা যেটি বলছি, বিশেষ করে উনি আবারও সেটা এটা আগের দিন তিনি বিরোধী নেতা কর্মীদেরকে হয়রানি না করার জন্য যে যাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, আমি ক্যাটাগরিক্যালি বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের কথা জিজ্ঞেস করেছি, এবং তিনি বলেছেন তাদেরকে যাতে সেই ধরনের বিরোধী নেতা কর্মীদেরকে, নেতা বলেছেন, পলিটিশিয়ানস, তাদেরকে যাতে এই হয়রানি না করা হয়, তিনি সরকারের প্রতি তিনি তখনও আহ্বান জানিয়েছেন। এখন বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তার উপরে যে এটি আক্রমণ হয়েছে, এটি সেকেন্ড টাইম, এর আগেও বার্নিকাটের উপরে আক্রমণ হয়েছে, এবং এটির পিছনে একজন মন্ত্রীর পার্সোনাল অফিসার সে ইনভলভ, আগে তাদেরকে ব্রিফ করে দিয়েছে কিভাবে হবে, এটা কিন্তু আমরা সেই সোর্সে জানতে পেরেছি। প্রত্যেকেরই পলিটিক্যাল আইডেন্টিটি সেখানে আছে, কারা কারা সেখানে কি করেছে, কিভাবে তার বিরুদ্ধে আগের থেকে ক্যাম্পেইন করা হয়েছে, যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাজেদুল সুমনের বাড়িতে গেলে কিভাবে তারা তাকে তার বিরুদ্ধে দাঁড়াবে এবং তাকে এই ডেমনস্ট্রেশন প্রকাশ করবে, এবং এটি অর্গানাইজ করেছে আমরা জানতে পেরেছি একজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এটার পেছনে, এবং সে ওখানে উপস্থিত ছিল, এবং তাদের নাম, কে কোন ওয়ার্ডের নেতা, কারা কারা ছিল, প্রত্যেকের নামের তালিকা আছে এবং আমাদের কাছে আছে। তো সুতরাং এই জিনিসগুলো এখন আপনি দেখবেন যে তারা কিন্তু এটা ছেড়ে দিচ্ছে না। এই যে ডোনাল্ড লুর কথা বলা হচ্ছে যে যিনি বাংলাদেশে যাবেন, যেটি আমরা মানে বাংলাদেশ তরফে বলা হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রের তরফে অফিসিয়ালি তার আইটিনারি তারা এখনো রিলিজ করেনি, তারা এখনো ডিক্লেয়ার দেন এই যে ডোনাল্ড লু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া, তিনি সেখানে যাবেন, কিন্তু ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তার সফর বাংলাদেশে হবে। এখনো একজন জাতীয় নিরাপত্তা বিষয়ক একজন পরিচালক, যদিও কোনো কোনো পত্রিকা লিখেছে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নন, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন গিয়ে জ্যাক সুলিভান, তিনি তা নন, তিনি পরিচালক, তবে তিনি অ্যাডমিরাল, তিনি এর আগে ইন্ডিয়াতে মিলিটারি অ্যাটাচি ছিলেন, তিনি বাংলাদেশে আছেন, কারণ বাংলাদেশের সাথে সিকিউরিটি পার্টনারশিপ অনেকগুলি ডায়ালগ আছে এবং সেটা অনগোয়িং প্রসেস, তিনি সেখানে অবস্থান করছেন। এবং ডোনাল্ড লুর পক্ষ থেকে বাংলাদেশ তরফে বলা হয়েছে, মিডিয়াতে বলা হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রীও দেখলাম বললেন যে তারা ডোনাল্ড লু আসলে কি কি আলাপ করবেন এটি নিয়ে তারা আইটিনারি ঠিক করছেন, কতগুলো মন্ত্রী তারা একসাথে কথা বসছেন, এবং তারা বলছেন তারা প্রত্যেকে নাকি একই ভাষায় কথা বলবেন ডোনাল্ড লুকে করার জন্য। এখন তারা আমেরিকার পক্ষে খুব কথাবার্তা বলছেন যে আমেরিকা বাংলাদেশের সাথে অনেক, আজকে দেখলাম আমি পত্রিকায় যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমাদের অনেকগুলি পার্টনারশিপ আমেরিকার সাথে, আমরা সবচেয়ে বেশি তারা আমাদের এক্সপোর্ট আমেরিকায়, সুতরাং আমরা তাদের সাথে সুসম্পর্ক করতে চাই, সব কথাবার্তা বলছেন। এখন ডোনাল্ড লু কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা আছে, তিনি কিন্তু
পাকিস্তান এমবাসিতেও সার্ভ করেছেন পলিটিক্যাল অফিসার হিসেবে, তিনি ভারতেও এমবাসিতে সার্ভ করেছেন পলিটিক্যাল অফিসার হিসেবে, তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তার এই রিজন সম্পর্কে, তিনি একজন আমেরিকান বাট তার পূর্বপুরুষ হচ্ছে চাইনিজ, মানে চীন থেকে এসেছেন হয়তো। তো তো তার কিন্তু যে অভিজ্ঞতা এবং তার এই রিজন সম্পর্কে, তিনি নেপালেও গিয়ে এসছেন, শ্রীলঙ্কাতে, পাকিস্তানে তো ইমরান খান তার বিরুদ্ধে অভিযোগই এনেছেন, ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তো ডোনাল্ড লু এখনো আইটিনারি যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়নি যে তিনি যাচ্ছেন, তবে সিনিয়র পর্যায়ে, কর্মকর্তা পর্যায়ে সফর অনুষ্ঠিত হবে এবং আমার মনে হয় ক্যামেরা দেখা যাচ্ছে না, আপনার ক্যামেরা আসছে না। তো বুঝতে পারছি না, এখন আসছে? না এখনো আসেনি। এখন আসছে? না এখনো আসে নাই। ও, আমি আমার মনে হয় আমি কানেকশন চেক, এটা কেন হয় বুঝি না। জি, আসছে না? জি, তো আমি দুঃখিত, মানে আমার এই বিষয়গুলোকে আমাকে একটু ফিক্স করতে হবে, কারণ আমি আজকে মানে মোবাইল থেকে ঢুকেছি, এই জন্য ফোন টোন আসলেও সে একই প্রবলেম গুলো হচ্ছে। তো যেটি হচ্ছে যে এই ডোনাল্ড লুর কিন্তু তার যে ক্যারিয়ার এবং তিনি যে তার যে অবস্থান, তিনি যদি বাংলাদেশ সফরে যান, এতে করে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অলরেডি একটা পলিসি নেওয়া আছে যে তিনি ওইখানে গিয়ে একদলীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলে, যারা আমেরিকাকে সকাল বিকাল গালি দিচ্ছে, হুক্কা খাওয়ার কথা বলছে, তারা আবার পাল্টে আবার তার কথা বলবে এবং তিনি তার কথা শুনে ব্যবস্থা নেবেন। এটি কিন্তু হবে না, তার পলিসিকে তিনি বাস্তবায়ন করতে যাবেন, কারণ যুক্তরাষ্ট্রের পলিসি খুব স্ট্রং, ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস। আগামী মার্চে ডেমোক্রেসি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে কোরিয়াকে সেই ডেমোক্রেসি সম্মেলনের অগ্রভাগে রাখা হয়েছে এবং সেখানে দক্ষিণ কোরিয়াকে। তো এই গত ডেমোক্রেসি সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় নাই, স্বভাবতই বাংলাদেশের ডেমোক্রেসি নাই, তারাও আমন্ত্রিত পাবার কথা নয়। সুতরাং বাংলাদেশের ডেমোক্রেসি ফেরানোর জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য, বাংলাদেশের মানুষের মধ্যে স্থিতি অবস্থা, রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ, নির্যাতন, গুম, খুন, এইসব বন্ধ করবার জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতার কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। তারা তাদের প্রশাসনের যে মূল ভিত্তি, যে নীতি, সেটির উপরেই তারা কাজ করছেন। এই নীতির নড়চড় আমি বললেও হবে না, XYZ বললেও হবে না, তাদের নিজস্ব নীতির উপরই তারা অবিচল থাকবেন। সুতরাং বাংলাদেশের শাসক শ্রেণীর অন্তত এই প্রচেষ্টায় কোনো মানে কমফোর্ট অনুভব করার কোনো সুযোগ নাই, কারণ তারা যেভাবে ক্ষমতায় আছে 2 দশকের মতো, এক দশকেরও মানে বেশি, প্রায় 2 দশক, এবং সকলেই জানে যে তারা জোর করে মানুষের ভোট কেড়ে নিয়ে, দিনের ভোট রাতে করে, নিজে ম্যানেজড অপোজিশন করে তারা ক্ষমতায় আছে। সুতরাং এই যাত্রা অব্যাহত থাকবে, এটা অন্তত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার, গণতন্ত্রের অংশীদার, মানবাধিকার রক্ষার যে অংশীদার যুক্তরাষ্ট্র, সেটি হতে দিবে না। আর মুশফিক ভাই, ধরেন আপনি তো এক লাইনে বললেন, যেমন ধরেন যে বাংলাদেশের উন্নয়ন সহযোগী ইউএনডিপি বা এসবের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা বা যেটি এইড ডোনেশন বলি আমরা, সেটি বৃহৎ পরিমাণে আসে যুক্তরাষ্ট্র থেকে। সর্বশেষ করোনার সময় প্রায় 6 কোটি টিকা দেওয়া হয়েছে বাংলাদেশকে, মানে তো এই টিকা না পেলে কি অবস্থা হতো, এটাও তো মানে উপলব্ধি করা যায়, তাই না? 6 কোটি টিকা, নট এ ম্যাটার অফ জোক। তো এত কিছুর পরে আসলে বাংলাদেশের যে ডাবল স্ট্যান্ডার্ড, আপনি যখন বাংলাদেশের ডাবল স্ট্যান্ডার্ড না, ক্ষমতাসীনদের ডাবল স্ট্যান্ডার্ড প্লাস ক্ষমতাসীনদের যারা অনুগত, আপনি দেখেন যে পিটার হাসের উপর হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পিটার হাসের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের সকল 34 জন পণ্ডিত লোক, তারা পিটার হাসের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। অথচ তারা কয়েকদিন পরপরই কিন্তু আমেরিকায় আসে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সম্পত্তি আছে ইত্যাদিতে। তো আমার মনে হয় যে আমেরিকার নলেজের বাইরে এগুলো নাই, কারণ আপনি যখন ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করবেন সেই জায়গাটা, তো আমার মনে হয় যে এদেরকে ভবিষ্যতে নিশ্চয়ই সাফারিংস এর শিকার হতে হবে। বা একটা জিনিস হলো, এর আগে আপনার অনুষ্ঠানে বলেছি, শেখ হাসিনা যে এখন একটা প্লে করছেন, এই প্লেটা তারা ধরতে পেরেছে। যেমন কখনো শেখ হাসিনা যেমন বলছেন, আমি তাহলে চীনের সাথে চলে যাব, আমি তাহলে রাশিয়ার সাথে চলে যাব, আমি তাহলে ভারতের সঙ্গে আছি। এটা তো ভারতের সঙ্গে তো আছে, এটা তো আর বলতে পারেন, কারণ ভারত তো আবার পেছন থেকে একদম ধরে রেখেছে। সুতরাং এই প্লেটা, এবং আমার মনে হয় এটা কোনো না কোনো ইশারায় শেখ হাসিনা এই কথাগুলো
বলে, তখন মনে করে যে ওয়েস্ট তো বোধহয়, এবং যে মানে কূটনৈতিক ভাষা বলতে যা বোঝায়, মনে করেন ভারত, আমি যদি উদাহরণ দিই, একটা বৃহৎ রাষ্ট্র, একটা মানে একটা বলেন একটা পাওয়ার বলতে পারেন, রিজনাল পাওয়ার, রিজনাল লিডার বললে অসুবিধা নাই। তো এই রিজনাল, তারাও কিন্তু যুক্তরাষ্ট্রকে এইভাবে রেসপন্ড করে না, তারা খুবই ডিপ্লোম্যাটিক, খুবই তারা রয়েস হয়ে করে। কিন্তু শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা মনে হচ্ছে তারা একটা ভাড়াটে মাস্তানের মতো আর কি, কেউ তাদেরকে ব্যবহার করছে, এই কথাগুলো বলো, এই কথাগুলো বললে এরকম হবে। যে কথাগুলো আপনি যদি দেখেন, যেমন জাতিসংঘের সর্বশেষ সাধারণ অধিবেশনে যে বক্তব্য, আপনি ভারতের প্রতিনিধিত্ব করেছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তার যে বক্তব্য, আবার শেখ হাসিনার বক্তব্য দেখেন, যে সরাসরি ইউক্রেনে তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখছেন না, তিনি দেখছেন রাশিয়ায় স্যাংশন দিয়ে মানবাধিকার ঘটনা ঘটছে, যেটা কিন্তু রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন ইন্ডিয়া, তারা তেল আনছে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে। তারা কিন্তু ডিপ্লোম্যাটিক নর্মস এর ভিতরে, এথিক্স এর ভিতরে তারা আছে। কিন্তু শেখ হাসিনা তার মন্ত্রীদের কথা যেই ভাষায় তারা আমেরিকার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, রাশিয়ার বিবৃতি এনে, এটাও কিন্তু একটা ম্যানেজড, এনে তারা বোঝাতে চাইছে যে আমরা তাহলে অন্য বলয়ে চলে যাব, তোমরা তোমাদের সঙ্গে থাকবো না। তো এখানে তো আমেরিকার সঙ্গে আপনি পাওয়ার নিয়ে খেলবেন, কান্ট্রি লাইক বাংলাদেশ, এবং সব খুচরা চালাকি করবেন, আর আমেরিকা এটা বুঝতে পারবে না। মানে কি পরিমাণ বোকা হলে, বোকা না, এরা হয়তো মনে করছে কোনোভাবে ক্ষমতায় থাকা, এটা আর কোনো কিছু চালাক আর কি, অতি চালাকের গলায় সবসময় দড়ি পড়ে। তো মুশফিক, আমরা আলোচনা শেষ প্রান্তে, আমাদের দর্শকদের একজন অনেক প্রায় 471টার বেশি কমেন্টস করেছেন দর্শকরা, আমি দুঃখিত আজকে সব কমেন্টস দেখাতে পারছি না। একটি কমেন্টস আপনাকে দেখাতে চাই, মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনি বলেছেন বর্তমান অসুস্থ বাংলাদেশটাকে আওয়ামী লীগ ভাইরাস থেকে মুক্ত করতে হলে আরো বেশি করে পিনামাইসিন, কনোমাইসিন, ইলিয়ামাইসিন, রুমানমাইসিন, আনসারিমাইসিন, হাশমিমাইসিন প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনি জানেন যে অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে স্ট্রং অ্যান্টিবায়োটিক। তো ওই অ্যাজিথ্রোমাইসিনের জায়গায় তিনি যারা অনলাইনে কথা বলেন তাদের নাম যুক্ত করেছেন, এবং আমি বলতে না, আমি এটার সঙ্গে দ্বিমত করতে চাই। আমি এই কারণে দ্বিমত করতে চাই, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের যেহেতু আকাঙ্ক্ষা, এটা এই জায়গা থেকে এর সম্মুখ সারিতে হতে হবে বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের মানুষ নিগৃহীত হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে। সুতরাং এটি বাংলাদেশের মানুষকে লিড দিতে হবে। আসল যে অ্যাজিথ্রোমাইসিন সেটা প্রয়োগ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে রাজপথে নেমে এটিকে প্রতিরোধ করতে হবে। আপনাদের প্রতিরোধ ছাড়া আমার মনে হয় না যে আমরা দেশের পক্ষে সহযোগী ভূমিকায় আছি। আমরা তথ্য তুলে ধরছি, আমরা তথ্য জানাচ্ছি, বাট মূল ভূমিকা কিন্তু মূল অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে বাংলাদেশের জনগণ এই হাসিনা বা আওয়ামী ভাইরাসের এগেইনস্টে, এবং আমার মনে হয় যে সে অনুযায়ী বাংলাদেশের জনগণ। নিশ্চয়ই আপনার কথাটাকে আমি সম্পূর্ণ একমত, এবং এই কারণে আজকে দেখুন, যেমন আগে কিন্তু এই আইটিনারিতেই ছিল না, মানে যুক্তরাষ্ট্রের বিশেষ করে জাতিসংঘের, মানে এখন যেমন কালকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, শ্রীলঙ্কান একজন বলছিলেন যে তাদের যে স্যাংশন হয়েছে তাদের যে রাজা পাকসের, কিন্তু এইটি কিন্তু পাবলিক হয়নি, জাস্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের বিবৃতি বা আসে নাই, যদিও এটা স্যাংশনের মতো ঘটনা ঘটেছে। তো সুতরাং তারা আমাকে বলছে, এবং শ্রীলঙ্কার পক্ষেও আমার বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনে কথা বলার সুযোগ আছে, যেখানে শুধু বাংলাদেশ না, গণতন্ত্রহীনতা থাকবে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থাকবে, এবং এই কথাগুলো তুলে ধরা, এবং সেটা রিগার্ডলেস, মানে এটা হলো সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে যেমন দায়িত্ব, এবং তেমনি একটা বিবেকবান মানুষ হিসেবেও এটি দায়িত্ব, যে যেখানে গণতন্ত্রের হীনতা থাকবে, মানবাধিকার লঙ্ঘনে থাকবে, এটি কিন্তু সামনে আনতেই হবে। তো সুতরাং এই কাজগুলো কাউকে না কাউকে করতে হবে। সুতরাং অবশ্যই যারা কাজ করছেন, বিশেষ করে এটা একটা ইম্প্যাক্ট আছে, আমি অবশ্যই এটাকে ট্রিবিউট দিতে চাই। যেমন যারা সোশ্যাল মিডিয়াতে খুব মানে কথাবার্তা, তারা খুবই অথেন্টিক বলেন, খুবই রিসার্চ করে কথা বলেন, এবং রিপোর্টিং যখন করেন, এবং এটা খুব ভালো, যাদের রিপোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ লেখক যারা, রাইটার যারা, তারা খুব ভালো করেন। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে আবার ধরেন হয়, আমি এটা তথ্য জানিয়ে দিলাম, যে একটা ডেডলাইন দিয়ে দিলাম আমি, এতে কিন্তু যারা বাংলাদেশে যারা এই বিষয়ে কাজ করছেন বা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, তাদের এই আন্দোলনকে অনেক সময় কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে। যেমন তাদের, কারণ চাপটা সামাল দিতে হয় তাদেরকে, যারা সামনে আছেন, যারা দেশে অবস্থান করছেন। সুতরাং আমি বিদেশে একটা সুবিধাজনক অবস্থান থেকে একটা কথা বলে দিলাম, এসব যারা বলার ক্ষেত্রে আমাকে বা আমাদেরকে আমরা যারা বলি তাদেরকে সচেতন থাকতে হবে, যে আমি একটা
ডেডলাইন বলে দিলাম, তারপর আমি সেটাকে ওন করতে পারলাম না, অথবা জাস্টিফাই করতে পারলাম না, অথবা সেটাকে বাস্তবায়ন করার জন্য কোনো ভূমিকা নিতে পারলাম না। সুতরাং সেটা কিন্তু মূল যে অধিকার আন্দোলনের প্রক্রিয়াটাকে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। এবং মুশফিক, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ড্রিক নিউজ থেকে একটি সেমিনারের মতো আয়োজন করা হয়েছিল শিকারী সাংবাদিকতা নামে। সেখানে বাংলাদেশের একজন সাংবাদিক বলেছেন যে ঠিক শিকারী সাংবাদিকতা নয়, বাংলাদেশের সাংবাদিকতাকে এখন আমি বলবো ধন্যবাদ সাংবাদিকতা। হ্যাঁ, আমি শুনেছি এটা, একজন সাংবাদিক রিপোর্টার বলেছেন যে এটাকে আমি বলবো ধন্যবাদ সাংবাদিকতা, অর্থাৎ সরকার সবকিছুতে ধন্যবাদ পেতে চায়, ধন্যবাদ শুনতে চায়, প্রশংসা পেতে চায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সেই জায়গাটার কারণেই আসলে আমরা চেষ্টা করছি যে সত্য বিষয়টাকে সামনে নিয়ে আসতে, যে বিষয়গুলো জনগণ পছন্দ শুনতে চান, যে আলোচনাগুলো জনগণকে জানানো দরকার যে তোমরা যা দেখছো দ্যাট ইজ নট আ রিয়েল সিনারিও। এর বাইরেও ঘটনা ঘটছে, এর বাইরেও ঘটনা ঘটবে, এবং আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যাব। যারা মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। আপনাকে ধন্যবাদ ডক্টর কনক স্যার। দর্শক, এতক্ষণ যারা এই আলোচনা শুনলেন, আপনারা নিশ্চয়ই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরপর দুটি প্রেস ব্রিফিং, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসের দুটি প্রেস ব্রিফিং মূলত আজকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আশা করছি যে বাংলাদেশের যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরতন্ত্র চেপে বসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতন্ত্রকামী মানবাধিকারের সমর্থক যে রাষ্ট্রগুলো আছেন, সবগুলো রাষ্ট্রের ঐকান্তিক প্রচেষ্টায় নিশ্চয়ই আমরা আবারও